তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি নিয়ে এ পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শ্রাবন্তী, আপনি যেখান থেকে শেষ করলেন আমি ঠিক সেখান থেকেই শুরু করতে চাই। অর্থাৎ এই যে সলিমুল্লাহ সহ যে 3 আইনজীবীর যে রিটটি হাইকোর্ট খারিজ করে দিল, হাইকোর্টের সেই খারিজ আদেশের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আইনজীবীরা আপিল করেন এবং সেই আপিলের শুনানি নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তবে সংক্ষিপ্ত রায়ে তিনি উল্লেখ করেন যে পরবর্তী 2 মেয়াদে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে। উনি অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ যেই ভার্ডিক্ট বা রায় প্রকাশ হয় সেখানে সেই 2 মেয়াদের কথাটি উল্লেখ থাকেনি এবং বর্তমান বাস্তবতায় খায়রুল হক কিন্তু কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে 5টি মামলা চলমান রয়েছে, তার মধ্যে একটি অনুষঙ্গ কিন্তু এই বিষয়টিও রয়েছে। এর পাশাপাশি আজকে ডক্টর শরীফ ভূঁইয়া, যিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট জনের আইনজীবী হিসেবে আজকে আপিল বিভাগে 9টা 40 তার শুনানি শুরু করেছেন। তিনি তার এই শুনানির মধ্য দিয়ে আপিল বিভাগকে বোঝানোর চেষ্টা করছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে বাতিল করা হয়েছে তার ন্যায়গত ভিত্তি কতটা দুর্বল ছিল সে বিষয়টি, পাশাপাশি সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক স্তম্ভ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গুরুত্ব কতটুকু। তিনি যেমনটি জানিয়েছেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবচেয়ে উৎসবমুখর এবং সবচেয়ে অবিচ্ছেদ্য অংশটি হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং আমাদের স্বাধীনতা পরবর্তী সময় বিগত 12টি নির্বাচনের পর্যালোচনা তিনি তুলে ধরেছেন। সেখানে দেখা গিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হওয়া 3টি নির্বাচনই শুধু দেশে নয় বিদেশেও গ্রহণযোগ্য পেয়েছে এবং সেক্ষেত্রে আগামীতেও সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিকশিত করার জন্য এবং সাধারণের মত প্রকাশের স্বাধীনতাকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার যুক্তিগুলো তিনি তুলে ধরছেন এবং এই মামলায় কিন্তু আরও অনেক আইনজীবী তাদের আইনি যুক্তি উপস্থাপন করবেন। তার মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী, তার মধ্যে রয়েছেন জামায়াতের মিয়া গোলাম পারারের আইনজীবী, তার মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তো সবশেষে কি হয় সেগুলো পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে শ্রাবন্তী আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।